হাই এভরিওয়ান, আজকে আমরা আরো একটা ছোট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোল্ড চেন। আগে আমরা কমিউনিটিতে অলরেডি পড়ে এসেছি কোল্ড চেন, সবাই জানি, কিন্তু ডেপ থেকে কিছু কিছু কোয়েশ্চেন এমসিকিউ এসে থাকে, যেটা আমরা আরো একবার আলোচনা করার মাধ্যমে জেনে নেব। চলো শুরু করা যাক। কোল্ড চেন হচ্ছে একটা সিস্টেম যেখানে ভ্যাকসিনকে স্টোর করা হয়, ট্রান্সপোর্ট করা হয় ম্যানুফ্যাকচার সাইট থেকে অ্যাকচুয়াল ভ্যাকসিনেশন সাইট পর্যন্ত একটা স্ট্রিক্ট লো টেম্পারেচারে। কেন? কারণ ওই টেম্পারেচারটা আগে থেকেই সেট করে দিয়েছে ম্যানুফ্যাকচারার কোম্পানি। যদি ওই টেম্পারেচারে না রাখা হয় তাহলে কি হবে? ভ্যাকসিনের যে পোটেন্সি বা এফিকেসি সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে ভ্যাকসিন ইনডিউসড করার পরেও তার কোনো এফেক্ট বা ভালো ফল আমরা পাবো না। তাই এই কোল্ড চেন সিস্টেম এর মধ্যে ভ্যাকসিন যেখানে তৈরি হয় সেখান থেকে পুরো আমাদের গ্রাস রুট লেভেল আসলে বেনিফিশিয়ারি পর্যন্ত পৌঁছে যায়। টোটাল এই সিস্টেমটাই হচ্ছে কোল্ড চেন সিস্টেম। তো এই কোল্ড চেন সিস্টেমের কি ইম্পর্টেন্স আছে, কেন আমরা হেলথ কেয়ার ওয়ার্কাররা বা বিভিন্ন সুপিরিয়র যারা রয়েছেন আমাদের অথরিটি থেকে এত কেন প্রেশার দেওয়া হয় যে কোল্ড চেনটা যেন স্ট্রিক্টলি মেনটেন করা হয়? তার ইম্পর্টেন্স প্রথমেই আমরা আগেই জানলাম যে ভ্যাকসিনের ফেলিওর রেট অনেক বেশি হয়ে যাবে যদি কোল্ড চেনটা না মেনটেন করা হয়। ভ্যাকসিনের যে এফেক্ট সেটা অনেকটাই নেমে আসবে, কমে যাবে। তো এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিন ইনডিউসড যে AFI হয় আমরা জানি ওটা অনেকটা বেশি হবে, যার জন্য বাচ্চাদের ডেথ রেটও বেড়ে যেতে পারে। আরো একটা ইম্পর্টেন্স হচ্ছে সানলাইট থেকে হাই টেম্পারেচার থেকে সমস্ত ভ্যাকসিনগুলোকে লো টেম্পারেচারের মধ্যে প্রিজার্ভ রাখা, স্টোর করা, ট্রান্সপোর্ট করা, ডিস্ট্রিবিউশন করা, এগুলোই হচ্ছে ইম্পর্টেন্স অফ কোল্ড চেন। তো হোয়াট আর দ্য ইকুইপমেন্টস অফ দ্য কোল্ড চেন? কোল্ড চেনের কয়েকটা ইকুইপমেন্টস রয়েছে। তার মধ্যে প্রথমে আমরা চলে আসছি ওয়াক ইন কুলার, যেটা হচ্ছে একটা বড় রুম আমরা বলতে পারি। তার মধ্যে হিউজ অ্যামাউন্টের ভ্যাকসিন স্টোর করে রাখা হয়। কোথায় রাখা হয়? কোন কোন লেভেলে রাখা হয়? ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, এগুলোতে রাখা হয়ে থাকে। কত মাস পর্যন্ত আমরা ভ্যাকসিনকে স্টোর করতে পারবো? এখানে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত ওয়াক ইন কুলারেতে ভ্যাকসিন স্টোর করে রাখা হয়। যদি আমরা রুমটা দেখি, সেখানেতে টোটাল রুমটাতেই কিন্তু ফ্রিজের টেম্পারেচার রয়েছে। টেম্পারেচার মেনটেন করা হয় 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। হিউজ অ্যামাউন্টের ভ্যাকসিন এখানে একসাথে রাখা হয় এবং ইলেকট্রিসিটি ব্যাকআপের এখানে ব্যবস্থা রয়েছে। যখন প্রয়োজন হয় একসাথে অনেক ভ্যাকসিন সেখান থেকে সাব ডিস্ট্রিক্ট বা ব্লক লেভেলে ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া হয় এই ওয়াক ইন কুলার থেকে। নেক্সট হচ্ছে ওয়াক ইন ফ্রিজার। এখানে টেম্পারেচারটা -15 to -25 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করা হয়। এখানেও ব্যাকআপ রয়েছে, রিজিওনাল লেভেল বা ন্যাশনাল লেভেলেতে রাখা হয়ে থাকে। এখানে কন্টিনিউয়াস টেম্পারেচার মনিটরিং থাকে। নেক্সট হচ্ছে আইস লাইন রেফ্রিজারেটর। এটা আমরা রিজিওনাল লেভেল, তার সাথে ব্লক লেভেল, বিপিএসসি, পিএইচসি দেখতে পাই। ছোট আইস লাইন রেফ্রিজারেটর পাওয়া যায় পিএসসি গুলোতে, এবং আমরা ব্লকেতে দেখতে পাই একটু বড় সাইজের থাকে। তো এটার কাজ কি হয়ে থাকে? এখানে যে টেম্পারেচার মেনটেন করা হয় সেটা হচ্ছে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এখানেতে যে ভ্যাকসিনগুলো স্টোর করে রাখা হয় সেখান থেকে সাব সেন্টারে বা সেখান থেকে পিএসসি গুলোতে আবার ট্রান্সপোর্ট করা হয়ে থাকে। এখানে আইসলাইন রেফ্রিজারেটর যেটা রয়েছে সেটা দেখতে অনেকটা কিছুটা আমাদের আইসক্রিম বিক্রি হয় যেরকম বক্সে করে আমরা শপের সামনে দেখতে পাই, ঠিক সেরকম হয়ে থাকে। অনেকটা আয়তক্ষেত্রাকার একটা বক্স হয়ে থাকে এবং এর লিডটা ওপরে থাকে, মানে টপ লিড দেওয়া হয়, ফ্রন্ট লিড না। যেগুলো ডোমেস্টিক ফ্রিজে আমাদের কি হয়ে থাকে? ফ্রন্ট লিড, কিন্তু আইসলাইন রেফ্রিজারেটর হচ্ছে টপ লিড হয়ে থাকে। এবং এই ওপরের লিডটা আনইউজুয়ালি আমরা ওপেন রাখবো না, কেবলমাত্র যখন প্রয়োজন হয় তখনই খোলা হয়, তারপরে আবার লক রাখা হয়। দুটো চেম্বার থাকে বা দুটো পার্ট থাকে। যেটা লোয়ার পার্ট রয়েছে সেটাকে আমরা এ পার্ট বলতে পারি, যেখানেতে সব থেকে হিট সেন্সিটিভ যে ভ্যাকসিনসগুলো রয়েছে, সাপোজ বলতে পারি আমরা ওপিভি, ওটা নিচের যে সেলফ রয়েছে সেখানটাতে রাখা হয়।
ওপরের পার্ট যেটা রয়েছে আপার পার্ট, সেটাকে আমরা পার্ট বি বলতে পারি। সেখানেতে ফ্রিজ সেন্সিটিভ যে ভ্যাকসিনস গুলো রয়েছে, যেমন আমরা বলতে পারি হেপাটাইটিস বি, সেটা ওপরে রাখা হয়ে থাকে। এবং দুটো যে পার্ট রয়েছে দুটোতেই আলাদা আলাদা ডিজিটাল থার্মোমিটার টেম্পারেচার মনিটরিং এর জন্য রাখা হয়ে থাকে, এবং দিনে দুবার করে ওই টেম্পারেচারটা মনিটর করা হয় এবং রেজিস্টার মেনটেন করা হয়ে থাকে। এবার আইলার কতদিন পর্যন্ত ভ্যাকসিন কে স্টোর করে রাখতে পারে যদি পাওয়ার ফেলিওর হয়? সেভারাল ডেজ পর্যন্ত রাখতেই পারে, 7 থেকে 10 দিনও রাখতে পারে ধরা হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমরা জানবো ভ্যাকসিন ক্যারিয়ার। এই ভ্যাকসিন ক্যারিয়ার হচ্ছে একটা লাইট ওয়েট বর্গক্ষেত্রাকার একটা বক্স হয়ে থাকে, যার মধ্যে 4টে কন্ডিশন করা আইস প্যাক রাখা হয়, 4 সাইডে, নিচে রাখা হয় না। তার মধ্যে 16 থেকে 20টা ভ্যাকসিন ক্যারি করা যায়। ওই যে আইলার রয়েছে ব্লকে, ওখান থেকে বিভিন্ন সাব সেন্টারে পৌঁছে দেওয়া হয় ভ্যাকসিন এই ভ্যাকসিন ক্যারিয়ারের মাধ্যমে। আমরা কখনোই ভ্যাকসিন ক্যারিয়ারের মধ্যে সিরিঞ্জ বা অন্য কিছু রাখবো না, কোনো অন্য মেডিসিন ক্যারি করব না। নেক্সট আসছে ডে ক্যারিয়ার। এটা ঠিক ভ্যাকসিন ক্যারিয়ারের মতনই, তার থেকে আরো একটু ছোট হয়ে থাকে, আরো স্মল 2 to 8 আমরা ভ্যাকসিন ক্যারি করার জন্য এটা ইউজ করে থাকি। আরো ইন্টেরিয়র পার্টেতে, যেখানেতে বেনিফিশিয়ারির কাছে আরো গ্রাসরুট লেভেলে খুব কম সংখ্যক সেখানেতে বেনিফিশিয়ারি রয়েছে, তার জন্য ডে ক্যারিয়ার ইউজ করা হয়ে থাকে। এর মধ্যে আমরা 4টে সেখানে আইস প্যাক ইউজ না করে আমরা সেখানে ইউজ করব 2টো আইস প্যাক। নেক্সট হচ্ছে কোল্ড বক্স। 50 লিটারের মতো একটা বক্স, মানে ক্যাপাসিটির একটা বক্স হয়ে থাকে, যার মধ্যে এমার্জেন্সি সিচুয়েশনেতে যদি আমাদের ভ্যাকসিন ক্যারি করতে হয় তখন, বা আইস প্যাক যদি আমাদের পাওয়ার ফেলিওর হয়ে গেছে তার জন্য আইস প্যাক ইমিডিয়েট স্টোরেজ করে রাখার জন্য, বা ভ্যাকসিন অনেক দূরেতে ট্রান্সপোর্ট করার জন্য আমরা এটা কোল্ড বক্স ইউজ করে থাকি। তবে এই কোল্ড বক্সে ভ্যাকসিন রাখার আগে অবশ্যই নিচেতে, মানে ফ্লোর অফ দ্য বক্সেতেও আইস প্যাককে সাজিয়ে দেওয়া হয়, এবং 4টে সাইডেও আইস প্যাক সাজিয়ে দেওয়া হয়। তারপর মাঝে ভ্যাকসিন গুলোকে সাজানো হয়, হয় জিপার ব্যাগে নয়তো কার্টুন যে বক্সগুলো হয় সেগুলোতে। এটা হচ্ছে কোল্ড বক্সের বেনিফিটস। নেক্সট হচ্ছে ডিপ ফ্রিজার। যেমনই আমরা আইলার পড়লাম তেমনি আইলারের মতনই ডিপ ফ্রিজার কিছুটা একই রকম দেখতে হয়ে থাকে। এই ডিপ ফ্রিজার গুলোতে কি করা হয়, মেনলি বিপিএসসি পিএইচসি লেভেলে দেখা যায় এইগুলোতে আইস প্যাক ফ্রিজ করার জন্য ইউজ করা হয়ে থাকে। আইস প্যাক গুলোকে রেডি করে এর মধ্যে সারি সারি করে সাজিয়ে দেওয়া হয় এবং 24 আওয়ার্স পরে সেগুলো ফ্রিজ হয়ে যায়। এইগুলো রিজিওনাল আমরা বলতে পারি ডিস্ট্রিক্ট লেভেলেতে দেখা যায় এইগুলোতে পোলিও, ওপিভি ভ্যাকসিন স্টোর করে রাখার জন্য ইউজ করা হয়ে থাকে এই ডিপ ফ্রিজার্স গুলো। অবশ্যই এখানেতেও টেম্পারেচার মেনটেন করা হয়। এবার আমরা জেনে নেব আইস প্যাক কি। আইস প্যাক হচ্ছে ফ্ল্যাট রেক্ট্যাঙ্গুলার স্মল বক্স হয়ে থাকে, যার মধ্যে একটা লেবেল থাকে যেখান পর্যন্ত আমরা জলটা ভরতে পারি, তার বেশি ভরবো না, কমও ভরবো না, এবং টাইট করে ক্যাপটাকে এঁটে দিতে হয়। ডিপ ফ্রিজারের মধ্যে 24 আওয়ার্স ফ্রিজ করা হয়। ফ্রিজ করার পর যখন আমরা এটাকে ইউজ করব, ডিরেক্টলি বার করলাম ফ্রিজার থেকে এবং ইউজ করবো, এটা আমরা পারবো না। তার জন্য কন্ডিশনিং করা হয় আইস প্যাককে। কিভাবে? বের করে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেওয়া হয়, তারপরে ঠিক মানে ড্রপস অফ ওয়াটারের মতো ওপরেতে দেখতে পাওয়া যায় ওই আইস প্যাকের ওপরে। সেটা যখন দেখতে পাওয়া যায় তখন নর্মাল একটা পরিষ্কার কাপড় দিয়ে সেটাকে ড্রাই করে মুছে নেওয়া হয় এবং চেক করে দেখা হয় যে ভেতরে ঠিক জল এবং বরফ এর একটা আওয়াজ পাওয়া যায়। তার মানে বুঝতে হবে যে আইস প্যাকটা কন্ডিশনড হয়েছে। তারপরে সেটাকে ভ্যাকসিন ক্যারিয়ারে বা ডে ক্যারিয়ারের মধ্যে ইউজ করা হয়ে থাকে। এবার আমরা জেনে নেব ভ্যাকসিন স্টোরেজ গাইডলাইন্স। কিছু ডুজ রয়েছে এবং কিছু ডোন্টস রয়েছে। প্রথমে ডুজগুলো জেনে নিই। যেমন আইলার আমরা কোথায় রাখবো? আইলার আমরা ওয়াল থেকে 10 সেন্টিমিটার সরিয়ে এনে রাখবো, বা অন্য কোনো যদি আইটেমস হয় সেখান থেকে 20 সেন্টিমিটার দূরে রাখবো। কেন? কারণ টেম্পারেচার এক্সচেঞ্জ হয়ে আমরা যে অ্যাকচুয়াল টেম্পারেচার মেনটেন করতে চাইছি সেটা মেনটেন হবে না। তার জন্য ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করতে হবে। অবশ্যই নিয়ার এক্সপায়ারি ভ্যাকসিনগুলো আইলারের ওপরের দিকে রাখতে হবে, এবং যেগুলো লং টাইম পরে এক্সপায়ারি আছে সেগুলো নিচের দিকে। এটা নর্মাল সিকোয়েন্স। এছাড়াও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হিট সেন্সিটিভিটির যে সিকোয়েন্সটা রয়েছে আইলারের, সেই সিকোয়েন্স অনুযায়ী ভ্যাকসিন কিন্তু সাজিয়ে রাখতে হবে।
আননেসেসারি ডোরটা আমরা ওপেন করব না। টেম্পারেচার যখন আমি রেটিংসটা নেব তখন কখনোই আমি থার্মোমিটারটা বাইরে বার করে নেব না, তার মধ্যেই থাকবে এবং টপে থাকবে। নেক্সট হচ্ছে ডিপ ফ্রিজারের কি কি মনিটরিং করতে হয়। ডিপ ফ্রিজারের যে আইস প্যাকগুলো রয়েছে সেগুলো টোটাল ডিপ ফ্রিজারের 1/3 পর্যন্ত ভর্তি হবে, তার বেশি নয়। ছোট ডিপ ফ্রিজার হলে 25 থেকে 30টি এবং বড় ডিপ ফ্রিজার হলে 50 থেকে 60টি আইস প্যাক ফ্রিজ করা হয়। ডিপ ফ্রিজারে যখনই 5 মিলিমিটারের মতো পুরো বরফের স্তর তৈরি হয়ে যাবে তখনই ডিফ্রস্টিং করতে হবে, এবং এই ডিফ্রস্টিং এর সময় কোনো মেটালের ইনস্ট্রুমেন্ট দিয়ে বরফটাকে ঘষে ঘষে ছাড়ানো হবে না। ফ্রিজিং এর সময় আইস প্যাকগুলোকে ক্রিস ক্রস ভাবে রাখতে হবে। নেসেসারি কোনো খাবার বস্তু বা ড্রিঙ্কস আমরা কখনোই এই আয়লার বা ডিপ ফ্রিজার এগুলোর মধ্যে রাখবো না। নেক্সট হচ্ছে যখনই আয়লারের মধ্যে ভ্যাকসিন রাখা হবে তো দুটো ভ্যাকসিনের মাঝে যেন একটু স্পেস থাকে যাতে এয়ার সার্কুলেট করতে পারে। আর যদি কার্টুনসের মধ্যে রাখা হয়ে থাকে তাহলে কার্টুনসগুলোকে অবশ্যই ছোট ছোট হোল করে দিতে হবে ফর এয়ার সার্কুলেশন। আয়লারের বা অন্যান্য কোল্ড চেন ইকুইপমেন্টসের যে থার্মোমিটার রাখা হয়, যে ডিজিটাল থার্মোমিটার, সেটা যেন ওই ভ্যাকসিনের সাথে হরাইজন্টালি রাখা হয় এবং দিনে দুবার করে ভ্যাকসিনের রেটিংস নিয়ে আবার সেই জায়গাতেই রেখে দেওয়া হবে। রেকর্ডিং মাস্ট করতে হবে, বা তার সাথে বছরে একবার করে কোল্ড চেন টেকনিশিয়ান মাস্ট ওই থার্মোমিটারটা ফাংশনাল কিনা তার ক্যালিব্রেশন যেন করেন। ভ্যাকসিন ক্যারিয়ারগুলো কখনোই আমরা সানলাইটের মতো ডিরেক্ট এক্সপোজারে রাখবো না, সবসময় সানলাইট থেকে বা টেম্পারেচার হাই যেখানে আছে তার থেকে আমরা দূরে শেডের মধ্যেই ভ্যাকসিন ক্যারিয়ারগুলো রাখবো। তাহলে আজকে আমরা টোটাল কি কি জানলাম একটু ছোট করে জেনে নিই। কোল্ড চেন কি, তার ডেফিনেশনটা একটু জেনেছি, তার ইম্পর্টেন্স কি জেনেছি, তার ইকুইপমেন্টস গুলো কি কি রয়েছে সেগুলো জেনে নিয়েছি। তারপর আমরা জেনেছি কিভাবে আমরা এই ভ্যাকসিন স্টোরেজটা করব, তার গাইডলাইন্সটা কি, তার কিছু ডুজ অ্যান্ড ডোন্টস।